গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে প্রশ্ন ফাঁস হচ্ছে কি। অনেকেই ভিডিওটা দেখেছো, 150-র মতন। আমার যদিও সাবস্ক্রাইবার বেশ যেহেতু কম, অনেকেই 140-50 জন এখনো পর্যন্ত হয়তো দেখেছো। তো এই প্রশ্ন ফাঁসের ভিডিওটা আমি কেন দিলাম, কারণ আমার মনের মধ্যে যেটাকে বলে না কু ডাকে, সেইরকম একটা সেন্স হয়েছিল যে হয়তো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে। কারণ পরীক্ষার্থীর সংখ্যা এত বেশি, এবং পরীক্ষার্থীর সংখ্যাটা তো বেশি, আবার দুর্নীতি কিছু মানুষের তো থাকেই। তো প্রশ্ন আজকে 12টা 30 নাগাদ ফেসবুক গ্রুপে আমরা অনেকেই লক্ষ্য করেছি, এবং তোমরা আজকেও যদি এখন ফেসবুকে চেক করো, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের আমি কিন্তু কোয়েশ্চেনটা বলছি, সেগুলো আমি দেখেছি। 2-4টে পেজ ছিল, 3টে কি 4টে আমি পেজ দেখেছি। তো এই প্রশ্ন ফাঁসটা নিয়ে বলি, প্রশ্ন যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা তো পরে ডিসকাস করব, তার আগে আমি প্রশ্ন ফাঁসটা বলি। এই প্রশ্ন ফাঁস বারবার হওয়ার ট্র্যাডিশনটা 2014 সালে, এবং 2014 সালে আমি নিজে 114 পাই। আমি কিন্তু প্রশ্ন ফাঁসের প্রশ্ন আমি পাইনি, কিন্তু আমাদেরকেও আজকে প্রশ্ন চিহ্নর মধ্যে আসতে হচ্ছে। এই কারণেই বিষয়টা খারাপ। আজকে ধরো তুমি একজন মেধাবী ছাত্র, তুমি কোয়েশ্চেন আউট হয়নি, তুমি পাওনি, তুমি ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তুমি পাসও করেছো, হয়তো তোমার 100 নম্বর হয়েছে, অন্য একজন ক্যান্ডিডেট 120 তুলে দিয়েছে বা 150 তুলে দিয়েছে, কোয়েশ্চেন যেহেতু আগে পেয়েছে। তো এটা কতটা খারাপ? এটা ইনজাস্টিস টু দ্য মেরিট। ইটস অ্যান আউটরাইট ইনজাস্টিস টু দ্য মেরিট। এবং স্টুডেন্ট কমিউনিটিকে এটার জন্য এগিয়ে আসতে হবে যে আর অফলাইন নয়। আমরা কিন্তু 2024 সালে এসে গেছি, অফলাইন পরীক্ষার দিন শেষ হয়ে গেছে, এবার অনলাইনে আসতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ক্রিপ্টোকারেন্সির যুগ, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন অফলাইনে যদি আমরা থাকি, সেটা তো অবসোলেট একটা পদ্ধতি। আগে ছিল, ঠিক আছে, কিন্তু প্রশাসন যদি খুব স্ট্রিক্ট হয় তবেই কিন্তু অফলাইন পরীক্ষা পারফেক্টলি হবে এবং কোয়েশ্চেন পেপার লিক হবে না। প্রশাসনকে সুদৃঢ়ভাবে দেখতে হবে। সার্ভেইলেন্স শুড বি স্ট্রিংজেন্ট সার্ভেইলেন্স রাখতে হবে। সার্ভেইলেন্সটা খুব ভালোভাবে থাকতে হবে। সেখানে একজন অফিসারকে নিয়োগ করতে হবে প্রত্যেকটা সেন্টারে, যে মানে 24 পরীক্ষা হওয়ার 5 থেকে 4-5 ঘন্টা আগে এবং পরবর্তী 5 ঘন্টা পরে এটার পুরো একটা ভিডিও ফুটেজ, পরীক্ষা হওয়ার পরেও যে কি হচ্ছে হলে যে সেটাও কিন্তু মানে যেখানে কালেকশন সেন্টার সেটাও দেখা উচিত। এগুলো কি হচ্ছে? মেরিটের সাথে একটা কি বলবো মজাক হচ্ছে স্টুডেন্টদের। এটা কিন্তু আর এইভাবে যদি চলতে থাকে, অনেকে আছে যারা ভালো স্টুডেন্ট আছো, তারা কিন্তু দেখো ভবিষ্যতে তোমাদের চাকরির জায়গাটা কমে যাবে। এটা একদম শিওর কথা। আমি অনেক দিন ধরে WBCS দিচ্ছি, WBCS মেনও দিয়েছি 3-4 বার। তো আমার WBCS মেনের ক্ষেত্রেও আমি নিজে যেহেতু প্রপার এভিডেন্স তো ওখানে পাচ্ছি না, আমার তো ফোন রাখা আছে বাইরে। আমি দেখেছি বাথরুমের মধ্যে কিন্তু অনেকেই ফোন দেখে প্রায় 15টা 10টা করে কোয়েশ্চেন এক একটা পেপারে এক্সট্রা করে আসছে। এটা কিভাবে হচ্ছে? ওইখানে তো চেকিংয়ের জন্য সামনে বলে দিয়েছে তোমরা ফোন নিয়ে যাও। এবার ভিতরে যে নিয়ে যাচ্ছে, তোমার ভিতরে গিয়ে চেক করো, ফ্রিস্কিং করো, একটা যন্ত্রের মাধ্যমে ফ্রিস্কিং করো। আর এই সব ঝামেলা বাদ দাও, 400 টাকা করে ফি করে দাও এক্সামের, এবং সেখান থেকে স্টুডেন্টদের পরীক্ষার জন্য কোনো কোম্পানিকে, যেমন TCS আছে, তাদের থেকে অনলাইন এক্সামের জন্য একটা টেন্ডার দেওয়া হোক। ইট ইজ হাই টাইম that we should stand against question paper leak. এটা হ্যাশট্যাগ চালাও, স্টপ কোয়েশ্চেন পেপার লিক, স্টপ কোয়েশ্চেন লিকিং। খারাপ লাগছে আজকে আমাদের যে কোয়েশ্চেন পেপার। আমি নিজে 2বার টেট কোয়ালিফাই করেছি, 2014, 2017। আমি এইগুলো কাউকে বলি না, আমি নিজের বড়াই করি না, কিন্তু কোয়েশ্চেন 2017তে কী ছিল, 2014তে কী ছিল আমরা সবাই জানি। কোয়েশ্চেনের লেভেল ছিল একদম সেরা লেভেল তখনও। কিন্তু কি হয়, কোয়েশ্চেন পেপার যখন লিক হয়ে যায়, মুড়ি আর মুড়কির মধ্যে তফাৎ থাকে না, গাধা আর ঘোড়ার মধ্যে তফাৎ থাকে না।
এগুলো কত যে একটা ইনজাস্টিস একজন মেরিটোরিয়াস স্টুডেন্টের জন্য, সেটা তো যে মেরিটোরিয়াস স্টুডেন্ট সেই বোঝে। তো বন্ধু, তোমরা আজকে যারা পরীক্ষা দিয়ে এসেছো মনটা ঠিক রাখো। তোমরা যারা 90 নাম্বার পাচ্ছ, যেহেতু নেগেটিভ মার্ক নেই, কোশ্চেন কিন্তু একদম ভালো স্ট্যান্ডার্ড ছিল। 2023-এর যে কোশ্চেন পেপারটা, কেউ বলতে পারবে না যে এই কোশ্চেনটা এইচএস পাস প্লাস ডিএলএড স্টুডেন্টদের জন্য। এইচএস এবং ডিএলএড স্টুডেন্ট যদি শুধু এইচএস পাস এবং ডিএলএড হোক, সে কোশ্চেন সলভ করুক না। যদি নেগেটিভ মার্কে ঢুকে যায় তো এখানে তোমার 60 নম্বর তোলা কঠিন হয়ে যাবে। তাহলে তুমি কম্পারেটিভলি এই কোশ্চেনটা তুমি অন্য পরীক্ষার কম্পারিজনে চিন্তা করো না। আমি একজন পুরুলিয়ার ছাত্র, আমাদের ইংরেজি অতটা নেই, আমরা স্বীকার করছি, আমার নিজস্ব বলছি যে ইংরেজি অতটা দখল নেই। তবু আমার যেটুকু দখল আছে সেই ক্ষেত্রে আমি বলছি যে কোশ্চেন পেপারটা আমারও সলভ করতে টাফ লাগছে। এই কোশ্চেন পেপারটা কিন্তু একটা বেগ পেতে হচ্ছে সলভ করতে। এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের যে কোশ্চেনগুলো, সেগুলোও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে অ্যাটাচ করে, মানে কি বলবো, এনভায়রনমেন্টাল সায়েন্স আগে কি করতাম, আগে আমরা খুব বেশি 30টা পেজ একটা পড়ে নিতাম। এখন কিন্তু দেখো প্রিপারেশনের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। আমি 2বার পাস করেছি, তারপরেও বলছি যে স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করতে হবে। আমি পাস করার মূল কারণ হচ্ছে জানো কি, আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের শঙ্কর গণেশের বইটা পড়তাম। আমার যেহেতু ইউপিএসসি টাইপের আমি পরীক্ষা দিতাম, সেই জন্য আমি পড়েছি। এবার যে টেট পরীক্ষা দেবে সে কী করে শঙ্কর গণেশ বই পড়বে? সে কেনই বা পড়বে? তার তো টেট কোয়ালিফাই করার দরকার। তো এইবারে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স, ইংলিশ বলো, ম্যাথের ক্ষেত্রেও সলভ ছিল, মানে ঠিক ছিল। ম্যাথের কোয়েশ্চেনটা আমার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের অতটা মানে কঠিন লাগেনি, কিন্তু আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ইংলিশটা বিশেষ করে আমি যা দেখলাম তাতে কিন্তু চমক দিয়ে দিয়েছে কোশ্চেনটা, মই করে দিয়েছে। ঠিক আছে, তো পরীক্ষা যারা দিয়েছ তাদেরকে বলবো অ্যান্সার কিটা মেলাবে এবং জেনুইন স্যারদের কোশ্চেনের সাথে মেলাও। আমি নিজে একটা জেনুইন অ্যান্সার কি বার করছি ইংলিশেরটা আমি ফার্স্ট বার করব। আমারও 2-4টে কোশ্চেনের প্রশ্ন আছে, মানে আমার নিজেরও ঠিক না ভুল এই টাইপের একটা সিচুয়েশান আছে কিছু কোয়েশ্চেন, যদিও সেই ডাইলেমাটা কিন্তু চলে যাবে। আমি চেক করছি, বিভিন্ন স্যারের কাছেও ডিসকাশন করছি যে স্যার এটার আনসার কি হতে পারে। দেখো সব কোয়েশ্চেন কিন্তু এই যে টোটাল কোয়েশ্চেনগুলো ছিল 150 কোয়েশ্চেন, সেটা সলভ করার সত্যি ডিফিকাল্ট, 3-4 জন স্যারের কাজ। তো আমি নিজের অংশটা আমি বলছি, আমি ইংলিশেরটা ফার্স্ট দেব, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্সেরটা একটু রিসার্চ করে একটু জেনে তারপর তোমাদের সঙ্গে ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমাদের ভবিষ্যতে অনলাইন পরীক্ষার সিস্টেমটা যাতে চালু হয়। টেট কেন, পিএসসি বলো, ফুড এসআই, ক্লার্কশিপ বলো, যে কোনো একটা পরীক্ষার জন্য প্রিলি স্টেজটা অ্যাটলিস্ট যেন অনলাইনে হয়, কারণ প্রিলি স্টেজেই কিন্তু অনেকটাই সিলেকশনের জায়গাটা। ঠিক আছে, ফার্স্ট স্টেজ, এই যে টেট কোয়ালিফাই, যারা কোশ্চেন পেয়ে গেল, যারা কোশ্চেন পেল না, ডিফারেন্সটা কতটা? হিউজ ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা কিন্তু ব্রিজ করা যাবে না এটা কোনো মতেই। আর ভবিষ্যতে আরেকটা যে টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে এই কোশ্চেনের নিয়েই বলছি, যে টেন্ডেন্সি যেটা তৈরি হবে স্টুডেন্টদের মধ্যে, যে শর্টকাট পদ্ধতি, কিভাবে তার আগের দিন কোশ্চেনটা পাওয়া যায়, কোন চক্রে যেতে হবে, কিভাবে করতে হবে। তো দেখো, এইভাবে চাকরিটাও যদি পেয়ে যাও তাও শান্তি পাবে না, তোমাকে কথা শুনতে হবে। তুমি মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাও তোমাকে কথা শুনতে হবে যদি এটা মিডিয়ার মধ্যে আসে যে কোশ্চেন ফাঁস হয়েছে। আমি দেখো কোশ্চেন ফাঁসের প্রপার এভিডেন্স আমার কাছে নেই, আমার কাছে মানে পুরো এভিডেন্সটা নেই, কিন্তু আমি কোশ্চেন সেট যেহেতু দেখছিলাম, আমি ফেসবুক দেখছিলাম, সেই সময় আমি দেখেছি। এবং আমার সাথে আরও কোচিং সেন্টার আছে, অনেক কোচিং সেন্টার আছে, তারাও এই বিষয়টা লক্ষ্য করেছেন এবং তারা বলেছেন যে এটা টাইম লাইনে রেখে দাও। ঠিক আছে, তো আজকে এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের অ্যান্সার কি সঙ্গে ডিসকাশন হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো। পরবর্তী ক্ষেত্রে আমি টেটের বা
যে আগামী যে পরীক্ষাগুলো আছে, টেট তো সিটেট হবে ভবিষ্যতে, প্রাইমারি টেট কী হয় না হয় জানি না, তো রেজাল্ট 2-1 মাসের মধ্যেই বার হবে। আর ফুড এসআই যারা পরীক্ষা দিবে, ক্লার্কশিপ পরীক্ষা দিবে, তারা এই চ্যানেলটা ফলো করে রাখো, তোমরা অনেক মক টেস্ট ইত্যাদি কিন্তু পাবে। তো এটাই বলার ছিল, দুবার আমি প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, সেই জন্য তোমাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা তুলে ধরলাম যে কতটা খারাপ লাগে একজন ক্যান্ডিডেটের কাছে যখন সে জানতে পারে যে তার কোয়েশ্চানটা ফাঁস হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।